আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথমেটিক্সটা আমরা শুরু করছিলাম ভাই। চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্যাল রিজনিং। ম্যাথমেটিক্যাল রিজনিং এর 2 নম্বর টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফার্স্ট যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব তা হচ্ছে লজিক্যাল রিজনিং অর যৌক্তিক বিশ্লেষণ। এই আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে ভাই ম্যাথমেটিক্যাল রিজনিং, আর এখন আমরা দেখব লজিক্যাল রিজনিং। ম্যাথমেটিক্যাল রিজনিং এর সাবসেট বলতে পারেন লজিক্যাল রিজনিং কে, কারণ ম্যাথমেটিক্যাল রিজনিং আমরা ইকুয়েশন নিয়ে কাজ করি, আর এখানে যে কোনো লজিক্যাল স্টেটমেন্ট নিয়ে বেশি কথাবার্তা বলা হয়। তাহলে এই লজিক্যাল রিজনিংটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা প্রসেস যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকবে, নির্দিষ্ট নিয়ম, প্রমাণ বা যুক্তির মাধ্যমে কোনো সমস্যা সমাধান বা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তাহলে এই লজিক্যাল রিজনিংকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে ডিডাকটিভ রিজনিং। এটা কি জিনিস ভাই? সাধারণ কিছু নিয়ম থাকবে বা তত্ত্ব, সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারবো, সেটাই হচ্ছে ডিডাকটিভ রিজনিং। এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা আরো বেশি ক্লিয়ার হতে পারবো। দেখেন, সব মানুষ মরণশীল। আমাদের এই ফার্স্ট সেন্টেন্সটা বা স্টেটমেন্টটাই হচ্ছে নিয়ম বা তত্ত্ব। সব মানুষ মরণশীল। তাহলে আমি যেহেতু একজন মানুষ, সেহেতু আমিও মারা যাব। তাহলে আমরা ফার্স্ট এই সেন্টেন্সটা থেকে ডিসিশন নিতে পারলাম এইটা, যে আমিও মারা যাব। এই যে আমরা যেভাবে রিজনিং করলাম ভাই, বা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, যৌক্তিক বিশ্লেষণ করলাম, এইটাকে আমরা বলছি ডিডাকটিভ রিজনিং। সেকেন্ড ওয়ানটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। এটা কি জিনিস? নির্দিষ্ট কিছু উদাহরণ থাকবে, সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাবো আর কি। নির্দিষ্ট উদাহরণ থেকে সাধারণ নিয়ম তৈরি করা। এক্সাম্পলটা হচ্ছে এমন যে গতকাল আকাশ মেঘলা ছিল, আজও মেঘলা আছে। তাহলে আপনি বলতে পারবেন যে কালও হয়তো মেঘলা থাকবে, কারণ বর্ষাকাল চলছে। সর্বশেষ হচ্ছে অ্যানালজিক্যাল রিজনিং। দুটো বিষয়ের মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে বের করব এবং ওই সাদৃশ্য দেখে একটা সমাধানে পৌঁছে যাব। মাছ এর সাথে যদি জল লেখা থাকে, এখন যদি এই পাখি আপনার ড্যাশ দেওয়া থাকে, এখানে ধরেন আকাশ লেখা নাই, তাহলে আপনি এমনিতেই বলতে পারবেন যে পাখির পাশে তাহলে কি হবে? আকাশ হবে। মাছ যেহেতু জল, তাহলে পাখি কি হবে? আকাশ হবে। ধরেন এই আকাশটা দেওয়া ছিল না এখানে, তাহলে আপনি এমনিতেই বলতে পারতেন যে পাখির পাশে কি হবে? আকাশ হবে। আপনি যে অ্যানালিসিস এর মাধ্যমে এটা বলতে পারলেন ভাই, সেটা কি বলছি? অ্যানালজিক্যাল রিজনিং। বুঝাতে কি পারলাম? তাহলে মাছ বেঁচে থাকার জন্য যেমন জলের প্রয়োজন, তেমনি পাখির জন্য আকাশ প্রয়োজন। সংক্ষেপে, ইন শর্ট, আমরা লজিক্যাল রিজনিংটাকে বলতে পারি এটা হলো সঠিক ও সুশৃঙ্খল চিন্তার মাধ্যমে সমস্যা সমাধানের এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাটাকে আমরা বলবো লজিক্যাল রিজনিং। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে আমরা পৌঁছে গেছি ভাই, ম্যাথমেটিক্যাল লজিক। এতক্ষণ যা বললাম এগুলো আপনার কখনো নোট করার প্রয়োজন নেই, জাস্ট দেখবেন। আর এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বা প্রপোজিশন এটা নোট করতে পারেন, হ্যাঁ, এটা খুব বেশি কাজে লাগবে আর কি। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অর প্রপোজিশন তা কি? প্রপোজিশন অর স্টেটমেন্ট ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স। এটা একটা ঘোষণামূলক বা বিবৃতিমূলক স্টেটমেন্ট বা সেন্টেন্স হবে, দ্যাট ইজ আইদার ট্রু, এটা হয় সত্য হবে, অর অথবা ফলস, এটা সত্য অথবা মিথ্যা হবে, বাট নট বোথ, একই সাথে দুটো হবে না। চলো আমরা এক্সাম্পল গুলো নিয়ে কথাবার্তা বলি। যে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে এটা কি ভাই? সত্য। এক আর এক যোগ করলে 2 তো হয়, তাই না? তাহলে ট্রুথ ভ্যালু অফ দিস প্রপোজিশন ইজ 2। আবার দেখেন 2 নম্বর এক্সাম্পলটা, আর যেহেতু ট্রু, এই ট্রু এর ফার্স্ট লেটার টি দেওয়া, আমরা ট্রুথটাকে ডিনোট করি। আর সেকেন্ডটা হচ্ছে যে 2 প্লাস 2 ইকুয়ালস টু 5, তাহলে ট্রুথ ভ্যালু অফ দিস প্রপোজিশন ইজ এফ, অর্থাৎ এটা ফলস। এটা ফলস না ভাই? 2 আর 2 যোগ করলে তো 4 হয়, যেহেতু 5, তাহলে এটা ফলস। তাহলে এটার ট্রুথ ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এফ। 3 নম্বর এক্সাম্পল,
সিলেট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ডেফিনেটলি ফলস, তাহলে এটা ট্রুথ ভ্যালু হবে এফ। পিগ ক্যান ফ্লাই, এটা ট্রুথ ভ্যালু হবে এফ, কারণ শকুন আকাশে উঠতে পারে না। আর এই যেসব স্টেটমেন্টের বা প্রপোজিশনের ট্রুথ ভ্যালুটা টি হয় ভাই, আমরা এই টি সমান আমরা লিখতে পারবো 1, আর ফলস হলে এটা সমান আমরা 0 ধরবো। কেন 1 বলছি আর 0? কারণ পরবর্তী যখন আমরা ট্রুথ টেবিল তৈরি করবো তখন এগুলো খুব বেশি হেল্প করবে। টি মানেই আমরা 1 অ্যাজিউম করে নেব, আর 0 হলে ফলস হলে 0 অ্যাজিউম করব। ফলস হলে ডেফিনেটলি এটা 0 ধরে নেব। কারণ প্রথমে বলছিলাম ভাই ফার্স্ট লেকচারে যে ডিসক্রিট ম্যাথমেটিক্সটা হচ্ছে এটা কম্পিউটার সায়েন্সে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, এটা প্রোগ্রামিং এ এবং অ্যালগরিদম তৈরি করতে খুব বেশি কাজে লাগে। সেহেতু আমরা এই ডিসক্রিট ম্যাথ পড়ার সময় এই আইসিটির একটু হেল্প নেব। আমরা তো তখন এক্সাম্পলস অফ প্রপোজিশন দেখলাম না, প্রপোজিশনের এক্সাম্পলগুলো দেখলাম, বাট এখন আমরা কিছু স্টেটমেন্ট দেখব বা সেন্টেন্স দেখব যেগুলো প্রপোজিশন নয়, নট প্রপোজিশন। এখন আপনাকে একটা সেন্টেন্স বলা হলো যে হোয়াট টাইম ইজ ইট, এখন কত সময় বা সময় কত। তখন আপনি চিন্তা করছেন যে প্রপোজিশন হতে গেলে ক্রাইটেরিয়া হচ্ছে ওই স্টেটমেন্টের আনসারটা হবে হয় ট্রু অর ফলস। বাট আপনাকে এখন বলা হলো হোয়াট টাইম ইজ ইট, তখন আপনি বলছেন ট্রু। ব্যাপারটা কেমন শোনায়? আপনাকে বললো এখন সময় কত, আপনি বলছেন সত্য। এটা কি কিছু হইলো? কিছুই হইলো না। তাহলে হোয়াট টাইম ইজ ইট এই সেন্টেন্সটা কখন কি হইতে পারে না ভাই? প্রপোজিশন হইতে পারে না। তাহলে এই কোশ্চেন টাইপের বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা কখনো স্টেটমেন্ট বা প্রপোজিশন হতে পারে না। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে রিড দিস কেয়ারফুলি, এটা মনোযোগ দিয়ে পড়ো। তাহলে এখানে কমান্ড করছে না, কমান্ড, আর কমান্ড মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কখনো ভাই প্রপোজিশন হতে পারে না। দেখেন এটাকে আপনি ট্রু আর ফলস দ্বারা ডিনোট করতে পারবেন না, কারণ প্রপোজিশন হওয়ার সত্ত্বেও যে হচ্ছে ট্রু আর ফলস দ্বারা ডিফাইন করা যাবে। ডু ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ করো, এটাও কিন্তু কমান্ডস করছে ইম্পারেটিভ, তাহলে এটাও কখনো কি হতে পারে না ভাই? প্রপোজিশন হতে পারে না। আর এইটা একটু ভুল লেখা আছে, এটা হবে এমন যে x প্লাস 1 ইকুয়ালস টু 2। এখানে ভাই এই এক্সটা ডিফাইন না। এক্স এর ভ্যালু যদি বলতো যে x ইকুয়ালস টু হবে 1, তাহলে এটা কি হতো? সত্য হতো, তখন আমরা বলতাম এটা ট্রু। আবার যদি x এর ভ্যালু যদি 0 হতো তাহলে 1 ইকুয়ালস টু 2, তখন আমরা ফলস বলতাম। বাট x যেহেতু ডিফাইন না, x একটা ভ্যারিয়েবল, x এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, তার জন্য এটা কি না, এটা স্টেটমেন্ট না। বাট যদি ফিক্সড করে বলে দেওয়া থাকতো যে যেখানে x ইকুয়ালস টু হবে 1, তাহলে আমরা এটা বলতাম ট্রু, তাহলে এটা একটা স্টেটমেন্ট হয়ে যেত বা প্রপোজিশন। আর যদি বলতো আদারওয়াইজ যে x ইকুয়ালস টু 0 হবে, তাও এটা প্রপোজিশন হতো, তখন এটার ট্রুথ ভ্যালুটা হতো ফলস। যেহেতু বলা নাই সেহেতু এটা কি না, এটা স্টেটমেন্ট না। ফার্স্ট নম্বরটা বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। দেখেন এখানে জাস্ট দুইটা ওয়ার্ড লেখা আছে, একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া, এটা কিছু মিন করছে না ভাই, এটা কখনো প্রপোজিশন হতে পারে না, নট স্টেটমেন্ট। তারপর দেখেন শাহিন ইজ দ্য বেস্ট লেকচারার, শাহিন সেরা শিক্ষক। এখন এটা কেউ বলছে, কেউ অপিনিয়ন দিচ্ছে, কারো অপিনিয়ন কখনো স্টেটমেন্ট হতে পারে না। লাস্ট এন্ড ফাইনাল 7 নম্বরটা দেখেন যে হি ইজ আ কলেজ স্টুডেন্ট, এটা স্টেটমেন্ট হইতে পারতো যদি এই হি এর এখানে যে কোনো কাউকে স্পেসিফিক ভাবে বলা থাকতো। ধরেন আপনি বললেন যে রাকিব ইজ আ কলেজ স্টুডেন্ট, তখন আপনি চিন্তা করতেন রাকিব কি কলেজে পড়ে না স্কুলে পড়ে? যদি কলেজে পড়ে তাহলে এইটা ট্রুথ ভ্যালু হতো টি, আর যদি রাকিব স্কুলে পড়ে তাহলে ট্রুথ ভ্যালু হতো ফলস। বাট এখানে বলছে হি, সে এটা কে, ডিফাইন করা নাই, পারসন ইজ নট ডিফাইন, তাহলে এটা কি হবে না, স্টেটমেন্ট হবে না। ডিফাইন করা থাকলে এটা কিন্তু স্টেটমেন্ট হয়ে যেত ভাই, তখন আপনি ট্রু আর ফলস ডিনোট করতে পারতেন। আর যত যা বললাম ভাই সবগুলো এই ডান পাশে বাংলায় লেখা আছে, এগুলো আপনি দেখলেও পারেন। এখন এতক্ষণ যেসব আমরা স্টেটমেন্ট বা প্রপোজিশনের কথাবার্তা বললাম সেগুলো সবগুলোই ছিল ভাই এই সিম্পল প্রপোজিশন। And simple proposition কি? A simple proposition is a declarative sentence by statement that contains no logical connectives বা এই লজিক্যাল কানেক্টিভ গুলো বলতে মূলত লজিক্যাল এন্ড অর নট, অর্থাৎ নেগেশন,
কনজাংশন, ডিসজাংশন এগুলোকে বোঝাই, এগুলো ইউজ করি না আমরা, ডাইরেক্ট একটা করে সেন্টেন্স বা একটা করে স্টেটমেন্ট, তো এগুলো কিন্তু সিম্পল প্রপোজিশন। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম আর কি, দেখেন একই জিনিস লেখা আছে এখানে যে 7 গ্রেটার দ্যান 10, এটা ফলস ডেফিনেটলি। তাহলে এটা ট্রুথ ভ্যালু কত? ক্যাপিটাল এফ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ফলস, তাহলে এটা ট্রুথ ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এফ। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, ডেফিনেটলি ট্রু, এটা ট্রুথ ভ্যালু হচ্ছে টি। আর টি মানে 1 আর ফলস হচ্ছে 0, এই ফলস হচ্ছে 0, রিজেক্ট করবো আমরা। আর 2 + 3 = 5, এটা ট্রু ডেফিনেটলি, তাহলে এটা ট্রুথ ভ্যালু কত? 3 = 1 আমরা লিখতে পারবো। এগুলো হচ্ছে সিম্পল প্রপোজিশন। আর কম্পাউন্ড প্রপোজিশন কোনগুলো বলবো ভাই? যেখানে আমরা দুইটা সিম্পল প্রপোজিশন যখন একসাথে যুক্ত থাকবে, দুইটা সিম্পল প্রপোজিশন যদি একসাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রপোজিশন, বা একের অধিক যখন প্রপোজিশন একসাথে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রপোজিশন। দেখেন আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি এখানে কাজ করি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1 প্লাস, এই যে এটুকু একটা এক্সাম্পল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা যদি ভাঙি তাহলে আমরা দুইটা প্রপোজিশন পেয়ে যাব। এই যে দেখেন এখানে লেখা আছে 2 + 3 = 5, এটা হচ্ছে একটা প্রপোজিশন। আরেকটা লেখা আছে 7 গ্রেটার দ্যান 4, এটা আরেকটা প্রপোজিশন। তাহলে দুইটাকে আবার একসাথে কানেক্টর দিয়ে যুক্ত করা আছে। কানেক্টরটা হচ্ছে এন্ড অপারেটর, এই যে 2, এগুলো এন্ড অপারেটর কি, ওর অপারেটর কি, সামনে বিস্তারিত কথাবার্তা বলবো ভাই এরপরে লেকচার থেকে। তাহলে এইটা দুটাকে একসাথে যুক্ত করা আছে এন্ড অপারেটর দিয়ে। অনেক মজার পড়ালেখা এগুলো ভাই। 7 গ্রেটার দ্যান 4, তাহলে এটা ট্রুথ ভ্যালুটা হবে টি। আবার যদি এটা এমন থাকতো যে 2 + 3 = 5, দেন or এন্ড অপারেটর, ধরেন এখানে 7 এর জায়গায় 3 লেখা, 3 গ্রেটার দ্যান 4, তাহলে এইটার ট্রুথ ভ্যালুটা হচ্ছে হয়তো ফলস। আমি কেমনে বুঝলাম ভাই? এটা পরবর্তী লেকচার বা টিউটোরিয়ালে ডিসকাস করব। হ্যাঁ, এখন এই পর্যন্তই থাক। আর দেখেন তাহলে আমরা কম্পাউন্ড প্রপোজিশনটা কি? এ কম্পাউন্ড প্রপোজিশন ইজ formed by combining two or more simple proposition, অর্থাৎ একের অধিক দুইটা কিংবা দুইটার বেশি প্রপোজিশন বা সিম্পল প্রপোজিশনকে একসাথে করে আমরা এই কম্পাউন্ড প্রপোজিশন তৈরি করি। ওই কথাগুলো এখানে লেখা আছে। দেন ইউজিং এই যে লজিক্যাল কানেকটিভস, লজিক্যাল কানেকটিভ হতে পারে এন্ড, হতে পারে ওর, হতে পারে নট, ইম্পালস, ইফ এবং অনলি ইফ, এগুলোর আরো নাম আছে ভাই। এই এন্ড কে যেমন মেবি কনজাংশন বলে, আর এই যে ওর কে ডিসজাংশন বলে। এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে কাজ করবো। হ্যাঁ, এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।